ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াস এক্সাম, সেটা আমরা শুনেছি যে সেপ্টেম্বরের থার্ড উইক অথবা যে কোনো একটা রবিবার নাকি এক্সামটা হবে। তাহলে তোমরা সবাই জানো যে মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামে ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ। 25 কোশ্চেন আসবে ম্যাথ থেকে, প্রত্যেকটা কোশ্চেনের 2 মার্কস করে। অর্থাৎ ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসেলেনিয়াস প্রিলিমিনারি পাস করার জন্য। 25 দুয়ে কত হয় বলো? 50 মার্কস এই মিসেলেনিয়াসে প্রিলিমিনারিতে ম্যাথ থেকে মার্কস আসবে, এবং এই 50-এ অনেকেই 50-এ 50 পাই, একটু যদি প্র্যাকটিসের মধ্যে থাকা যায় বা চেষ্টা করা যায়। চলো তাহলে আজ আমরা শুরু করছি। মিসেলেনিয়াস প্রিলিমিনারিতে যে ধরনের ম্যাথ আসবে সেই ধরনেরই 25টা ম্যাথের একটা সেট আমরা শুরু করছি। আজ থেকে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা অবধি প্রত্যেক দিন আমরা একটা করে সেট আলোচনা করব, যাতে করে মিসলেনিয়াস প্রিলিমিনারিতে 25টা ম্যাথে যেন 25টাই সলভ করতে পারি, অর্থাৎ 50 নাম্বার তুলতে পারি। চলো, কি বলছে কোশ্চেন নাম্বার 1? ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। তাহলে বলো, বলেছে যেটা এর মধ্যে কোনটা সব থেকে বড়, যেটা নাকি আবার 4 ডিজিট অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা, আবার সেটা 88 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যে অপশন গুলো আছে, সেই অপশন গুলো সবগুলোই 4 অঙ্কের, কিন্তু 88 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝবো কি করে? 88 দ্বারা বিভাজ্য হতে গেলে 88 দ্বারা বিভাজ্য 88 কে আমরা লিখতে পারি 8 × 11, অর্থাৎ 88 দ্বারা বিভাজ্য হতে গেলে 8 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা, 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট তিনটে ডিজিটকে কিন্তু কি বলো, 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে অপশন এ তে দেখো, লাস্ট তিনটে ডিজিট যদি আমরা দেখি, তাহলে কি এটা 8 দিয়ে ভাগ যাবে? কি হবে? 8 দিয়ে এটাকে ভাগ যাবে না। এটা দেখো 8 দ্বারা ডিভিজিবল নয়, 944। এটা আমরা যদি দেখি প্রথমে, 94 8 দিয়ে যদি দিই তাহলে 88 664, হ্যাঁ যাবে। অর্থাৎ এটা কিন্তু 8 এর ডিভিজিবল। তাহলে এটা দেখি 856 8 এর ডিভিজিবল। আচ্ছা, 767 এটাও 8 এর ডিভিজিবল। আচ্ছা, এটা দেখি, এটাও 8 এর ডিভিজিবল। তাহলে সব নাম্বার গুলোই কিন্তু 8 এর ডিভিজিবল। এবার আমরা চেক করব কি? এবার চেক করবো হচ্ছে 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 আর 4 13, আর 9 আর 4 13। 13 - 13 মানে 0, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 8 আর 5 13, 9 আর 5 14, 8 আর 6 14। এটাও কিন্তু তাহলে কত বলো? 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 আর 6 15, 7 আর 8 15, এটাও 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 আর 1 10, 9 আর 2, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমরা দেখলাম যে এটা 88 দ্বারা বিভাজ্য নয়। বাকি তিনটে নাম্বার সবগুলোই কিন্তু 88 দ্বারা বিভাজ্য। তাহলে 88 দ্বারা বিভাজ্য হলে সর্ববৃহত্তম যে সংখ্যাটা, সেটাই আনসার হবে। এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত? 994। অর্থাৎ অপশন এ হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 23। অর্থাৎ দুটো নাম্বারের গসাগু কত? 23। অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 1449। এবং সেই দুটো নাম্বারের এলসিএম কত? 1449। ইফ দ্য ওয়ান নাম্বার ইজ 161, ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে একটা নাম্বার যদি
দেখা যাবে যে যে কোনো একটা নাম্বার, আমরা এরকম একটা ফর্মুলা জানি যে একটা নাম্বার এবং আরেকটা নাম্বার, অর্থাৎ নাম্বার দুটোর গুণফল আর তাদের লসাগু আর গসাগুর গুণফল কি হয় বলো, সমান হয়। তাহলে নাম্বার দুটোর গুণফল যা হবে তাদের লসাগু আর গসাগুর গুণফল সমান হবে। একটা নাম্বার জানি 161, বাকি নাম্বারটা আমি n2 লিখছি, নাম্বার 2 টা আমরা জানি না। এলসিএম কত? 1449, অর্থাৎ 1449। আচ্ছা, এইচসিএফ কত? 23। এই 23 দিয়ে যদি 167 কে কাটা যায় তাহলে কত হবে? 7। 7 দিয়ে যদি এটাকে কাটা হয় কত হবে? 7207। অর্থাৎ যে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা কত হলো বলো? 207। তাহলে তোমাকে কি জানতে হবে? নাম্বার দুটোর গুণফল সমান সমান লসাগু আর গসাগুর গুণফল। অর্থাৎ এই 2 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, 207। চলো, কোশ্চেন নাম্বার 3। ইফ এ স্যালারি ইজ 25% more than B salary, then B salary is what percent less than A? অর্থাৎ এখানে এ আর বি এর দুজনের বেতনের তুলনা করা হয়েছে। এ আর বি এর বলছে 25% মোর। 25% কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি কত হবে বলো? 25% is equals to 1/4। অর্থাৎ এ স্যালারি যদি, বি এর স্যালারি যদি 4 হয় তাহলে এ এর স্যালারি 1 বেশি, অর্থাৎ 5। তোমাকে জিজ্ঞেস করেছে তার উল্টোটা, এ এর স্যালারি যদি 5 হয় তাহলে বি এর স্যালারি 4, কত কম বলো? 1 কম। কিন্তু তোমাকে জানতে চেয়েছে কত, কত শতাংশ কম। তাহলে শতাংশ বা ভগ্নাংশ যদি বার করতে যাই, 1 কম বলে 1 ওপরে, যার থেকে কম সেটা নিচে। আর পৃথিবীর যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপল করতে হয়। তাহলে 1/5 ইন্টু কত? 100%। যদি এটাকে কাট করা যায় তাহলে কত আনসার হবে বলো? 20%। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 এর রাইট আনসার হবে অপশন বি। চলো, নেক্সট কোশ্চেন। দ্য কস্ট প্রাইস অফ 16 আর্টিকেল equals the selling price of 12 article. Find the profit percent. তাহলে 16টা আর্টিকেলের বা 16টা দ্রব্যের ক্রয় মূল্য 12টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে লাভের শতাংশ নির্ণয় করুন। তাহলে আমরা 12টা এবং 16টা দ্রব্য যাই তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য হোক আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে 16টা দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে 12টা দ্রব্যের বিক্রয় মূল্যটা সমান। তাহলে আমি ক্রয় মূল্যকে এখানে সিপি আর বিক্রয় মূল্যকে সংক্ষেপে এসপি, মানে সেলিং প্রাইসটাকে লিখছি সংক্ষেপে এসপি। তাহলে আমরা কি একটা সমীকরণ করতে পারবো? 16 ইন্টু সিপি, এটা দাঁড়াচ্ছে 16টা দ্রব্যের ক্রয় মূল্য সমান সমান 12 ইন্টু এসপি, তার মানে 12টা দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে যদি আমরা সিপি বাই এসপি বার করি, অর্থাৎ ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, তাহলে 12/16। এটাকে যদি কাট করি 4 দিয়ে তাহলে 3 হবে, আর এটা 4, অর্থাৎ 3/4। যদি আমার এখানে যদি দেখা যায় কস্ট প্রাইস যদি 3 হয়, ক্রয় মূল্য 3 হয়, তাহলে বিক্রয় মূল্য 4 হবে। তাহলে 3 যদি কস্ট প্রাইস হয়, 4 যদি সেলিং প্রাইস, মানে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, মানে 1 টাকা লাভ। আচ্ছা, 1 টাকা লাভ বলতে ওপরে 1 হবে, 4 থেকে লাভ অর্থাৎ ক্রয় মূল্য। আর যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 33 1/3% হবে তার আনসার। অর্থাৎ 33 and 1/3 মানে 33.33%। অর্থাৎ এই কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি।
চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 5। ইন এ মিক্সচার অফ 60 লিটার, অর্থাৎ মিশ্রণটা হচ্ছে 60 লিটারের, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1, আর সেখানে দুধ আর জলের অনুপাত 2:1 অনুপাতটি, তাহলে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও 1:2? আচ্ছা, দুধ আর জলের অনুপাত 2:1 আছে, সেই অনুপাতটা 1:2 করতে কত লিটার জল যোগ করতে হবে? অর্থাৎ এই মিক্সচারের অঙ্কগুলো, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই টাইপের অঙ্কগুলো কি করে করব? দেখো, মিক্সচারটা হচ্ছে 60 লিটারের, তাহলে মিক্সচারটা যদি 60 লিটারের হয়, তাহলে এখানে কিসের অনুপাত বলে দিয়েছে বলো? এম ফর মিল্ক আর ডব্লিউ ফর ওয়াটার। মিল্ক আর ওয়াটারের রেশিও কত বলো? 2:1। এখন বলা হয়েছে যে এই মিল্ক আর ওয়াটারের রেশিওটাকে কত করতে হবে? 1:2 করতে হবে। ওকে, খুব ভালো কথা। কিন্তু 1:2 করতে গিয়ে এমনি এমনি তো হবে না, কিছু মেশাতে হবে। কত লিটার কি মেশানোর কথা? জল। তাহলে জল বলতে এখানে আমি এক এক ইউনিট ওয়াটার ছিল, এখানে 2 ইউনিট হলো। ঠিক আছে, জল বেড়েছে, কিন্তু দেখো মিল্ক এখানে 2 ইউনিট ছিল, এখানেও 2 ইউনিট, এখানে সরি 1 ইউনিট। কেন? মিল্ক তো আমার 1 ইউনিট হওয়ার কথা নয়। আমার তো অঙ্কে কোথাও বলা নেই যে মিল্ক উইথড্রল করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে কিচ্ছু। তাহলে আমাদের যেটা প্রথম স্টেপ করতে হবে, এখানে মিল্কটা 2 ইউনিট, তাহলে এখানেও মিল্কটাকে আমাকে 2 ইউনিট বানাতে হবে। এই মিল্কের কোয়ান্টিটিটা সমান করার জন্য এটাকে আমাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে। যদি এটা 2 দিয়ে মাল্টিপল করি তাহলে কত হবে? 2:4। তাহলে নিউ রেশিও আমরা কত পেলাম? 2:4। এবার আমরা সমাধান করব। মিল্ক আগে 2 ইউনিট ছিল, এখনো দেখো 2 ইউনিট। ওয়াটার আগে 1 ইউনিট ছিল, এখন 4 ইউনিট। অর্থাৎ ওয়াটার কত মেশানো হয়েছে? 3 ইউনিট। এখন এই 3 ইউনিট, 2 ইউনিট, এগুলোর ভ্যালু তো আমরা জানি না। তাহলে আমরা কি জানি? আমরা এটা জানি যে ওয়াটার আর মিল্ক মিলে প্রথমে কত ছিল? টোটালে 3 ইউনিট। এই যে ওয়াটার আর মিল্ক মিলে যে প্রথমে 3 ইউনিট ছিল, এই 3 ইউনিটের ভ্যালুই কত বলো? 3 ইউনিটের ভ্যালুই বলা হয়েছে 60 লিটার। তাহলে যদি 3 ইউনিটের ভ্যালু 60 লিটার হয়, তাহলে আমার এখানে ওয়াটার কত মেশানো হয়েছে? ওয়াটার 3 ইউনিট মেশানো হয়েছে, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু 60 লিটার। অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যান্সার হবে অপশন ডি। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 6। The average of 5 consecutive odd numbers is 25. What is the largest of these number? এখানে বলা হয়েছে যে পর পর 5টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে কত? 25। পর পর 5টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে কত? 25। এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত? অ্যাকচুয়ালি 25 নিজেও হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে যদি পর পর 5টা না বলে যদি যে কোনো একটা বলতাম 25, অর্থাৎ যেটা গড়, পরপর 5টা সংখ্যা যেটা গড় 25, এই সিরিজের সেটা হবে মিডিল নাম্বার। কেন? আমরা অ্যাভারেজ চ্যাপ্টারে শিখেছি যে এরকম যদি 5টা নাম্বার থাকে, তাহলে এখানে দেখো 5টা যে কোনো নাম্বার, এর মিডিল নাম্বারটা যেটা হবে অ্যাভারেজও সেটাই হবে। অর্থাৎ এখানে যদি উল্টো করে বলা হয়, অ্যাভারেজ 25 বলেছে, তার মানে মিডিল নাম্বারটা 25। মিডিল নাম্বার 25 মানে আমার ডান দিকে দুটো নাম্বার এবং বাঁ দিকেও দুটো নাম্বার আছে, যেহেতু 25 মিডিল নাম্বার। তাহলে ডান দিকে 25-এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 27। তার পরবর্তী বিজোড় সংখ্যা কত? 29। 25-এর থেকে ছোট বিজোড় সংখ্যা 23। তার ঠিক ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 21। তাহলে যে সিরিজটা আমরা পেলাম 21, 23, 25, 27, 29, এদের মধ্যে সব থেকে লার্জেস্ট কোনটা? নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা নেই, 29 হচ্ছে সব থেকে
লার্জেস্ট এই সিরিজের। অর্থাৎ এই কোশ্চেনের আনসার অপশন বি, লার্জেস্ট। এখন তোমাকে এই টাইপের অঙ্ক এক্সামে আসবে, দেন তখন তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে যে ঠিক আছে এই সিরিজের স্মলেস্ট নাম্বার কত। এইটা এই অঙ্কে জানতে চাইনি, কিন্তু কোন কোন অঙ্কে তোমাকে স্মলেস্ট নাম্বারও জানতে চাই। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এ সাম অফ মানি বিকাম 3 times of itself in 8 years at simple interest. What is the rate of interest per annum? বলছে সরল সুদে একটা নির্দিষ্ট মূলধন 8 বছর সময় নিয়েছে। 8 বছর সময়ে কত হয়েছে বলো? 3 গুণ। বার্ষিক সুদের হার কত? তাহলে 8 বছরে 3 গুণ হয়েছে, মানে আমার যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালে 3 গুণ। আমি তো এখন জানি না যে আমার ক্যাপিটাল কত। তুমি মনে করতে পারো ক্যাপিটাল এক্স, তাহলে 3 গুণ মানে 3x হবে। কিন্তু আমরা ক্যাপিটালটাকে 100 ধরেও করতে পারি। আচ্ছা আমরা মনে করলাম প্রিন্সিপাল 100 টাকা ছিল, তাহলে 8 বছরে সুদে আসলে 3 গুণ হয়েছে মানে 300 টাকা হয়েছে। যদি 300 টাকা হয়ে থাকে 100 টাকা থেকে বেড়ে 300 টাকা, তাহলে নিশ্চয় ইন্টারেস্ট কত হবে বলো? 100 টাকা আমার প্রিন্সিপাল, সুদ আসল মিলে যদি 300 হয়, তাহলে ইন্টারেস্ট নিশ্চয় 300 মাইনাস 100 হবে 200। আর এর জন্য টাইম কত লেগেছে বলো? এর জন্য টাইম লেগেছে 8 ইয়ার্স। তাহলে 1 বছরে যদি মানে 8 বছরে যদি 200 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে 1 ইয়ারে কত ইন্টারেস্ট? 1 ইয়ারে ইন্টারেস্ট হবে 200/8, অর্থাৎ 200/8 মানে কত বলো? 25%। যেহেতু আমরা 100 টাকার রেসপেক্টেই বের করছি, তাই 100 টাকায় 1 বছরে 25 টাকা ইন্টারেস্ট, সেটাকেই আমরা আবার পার্সেন্টেজেও বলতে পারি। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন বি, অর্থাৎ 25%। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। A can complete a piece of work in 12 days and B in 15 days. কোনো একটা কাজ এ 12 দিনে করতে পারে, ওই কাজটা যদি বি কে দেওয়া হয় তাহলে বি 15 দিনে করতে পারে। ওয়ার্কিং টুগেদার ইন হাউ মেনি ডেজ ক্যান দে ফিনিশ দ্য ওয়ার্ক? যদি তারা কাজটা একসাথে শুরু করে এ আর বি, তাহলে দুজন মিলে কাজটা একসঙ্গে কতদিনে শেষ করবে? তাহলে এই টাইপের অঙ্ক আমরা দুভাবে করতে পারি। তবে মোটামুটি ইন জেনারেলি আমরা এই টাইম এন্ড ওয়ার্ক বা সময় আর কাজের অঙ্কগুলো করার একটা প্যাটার্ন আছে, সেটাই ফলো করি। কি বলো? এখানে এ একটা কাজ 12 দিনে করে, আমি লিখলাম এ 12 দিনে করে। বি সেই কাজটা কত দিনে? 15 দিনে। সেই কাজটা বলতে কমপ্লিট ওয়ার্ক। কিন্তু আমরা তো জানি না যে টোটাল ওয়ার্ক কত। এখানে টি ডব্লিউ অর্থাৎ টোটাল ওয়ার্ক। আমরা অলওয়েজ এই টোটাল ওয়ার্ক 1 মিনিট ধরলে হবে, 100 ইউনিট ধরলে হবে। আমরা এসব না ধরে ক্যালকুলেশনের সুবিধার জন্য 12 আর 15 গুণফল, অথবা 12 আর 15 যেটা এলসিএম, সেটা এলসিএমও অবশ্যই একটা মাল্টিপ্লায়ার। তাহলে আমরা কত লিখবো? 12 আর 15 লসাগু করলে হবে 60। 12 আর 15 লসাগু যেটা 60, তার মানে আমরা বলতে পারি যে টোটাল কাজ হচ্ছে 60। কি না 60 ইউনিট কাজ। সেটা হতে পারে 60 খানা চেয়ার তৈরি করা, 60 তলা বিল্ডিং তৈরি করা, 60 কিলোমিটার রোড তৈরি করা, যাই হোক 60 ইউনিট কাজ। তাহলে এ যদি 12 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, এক এক দিনে নিশ্চয়ই 5 ইউনিট করে কাজ করবে। কি করে পাবো? 60 ডিভাইডেড বাই 12। বি যদি 15 দিনে কাজ করে, 60 ইউনিট কাজ করতে সময় যদি 15 দিন লাগে, এক এক দিনে 4 ইউনিট কাজ করবে। তাহলে আমার টোটাল কাজ তো সেই 60 ইউনিট, কিন্তু এ আর বি যদি একসঙ্গে কাজ করে, তাহলে 3 4 আর 5 9 ইউনিট কাজ হবে। একদিনে যদি 9 ইউনিট কাজ করে এ বি মিলে, এ আর বি মিলে একদিনে যদি 9 ইউনিট কাজ করে, তাহলে কাজ 60 ইউনিট করতে কত সময় লাগবে? প্রথমে আমরা কি করব? 3 দিয়ে এটাকে কাটলে 20 হবে, 3 দিয়ে এটা কাটলে 3 হবে। 20/3 মানে 6.66 ডেজ।
অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন নাম্বার 9, a train traveling at a speed of 72 kilometer per hour crosses a pole in 15 seconds. Find the length of train. তোমরা জানো যে এই ট্রেনের অঙ্কগুলোতে যদি দেখা হয়, যদি জিজ্ঞেস করা তোমাকে যে পোলের মোটামুটি ক্রস করছে একটা পোলকে, সেখানে পোলের যে লেন্থ, পোলের যেটা লেন্থটাকে আমরা এখানে ইগনোর করি সামান্য, অর্থাৎ 15 সেকেন্ডে একটা পোলকে ক্রস করেছে, মানে 15 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে আমরা কি জানি যে 15 সেকেন্ডে কতটা গেছে, সেটা আমরা বার করলেই পেয়ে যাব। বলছে একটা ট্রেন কত না 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলমান, তার মানে 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়। আচ্ছা, 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে সে কত যায়? 72 কিলোমিটার, মানে 72,000 মিটার, 72,000 মিটার। এখানে যদি ডবল জিরো আর ডবল জিরো কাট করি, এখানে 36কে 1 দিয়ে কাট করি, এটা 20 মিটার। তাহলে কত হবে বলো? 1 সেকেন্ডে ট্রেনটা 20 মিটার যায়। আমাকে বলেছে 15 সেকেন্ডে কত যায় সেটা বার করতে। 1 সেকেন্ডে যদি 20 মিটার ডিস্টেন্স যায়, তাহলে 15 সেকেন্ডে কত যাবে বলো? 300 মিটার। অর্থাৎ এই 300 মিটারই হলো কি বলো? ট্রেনের দৈর্ঘ্য, মানে লেন্থ অফ ট্রেন। তাহলে ট্রেনের লেন্থটা কত হবে? 300 মিটার। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 10, the ratio of the present ages of A and B is 4:5. After 5 years, the ratio will become 5:6. Find A's present age. অর্থাৎ কি বলেছে? এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত বলো? 4:5। এ আর বি এর বর্তমানে বয়সের অনুপাত 4:5 আফটার 5 ইয়ার্স, মানে 5 বছর পর। 5 বছর পর মানে সেই 5 বছর পরে গিয়ে এর বয়স আজকের থেকে 5 বাড়বে, বি এর বয়সও আজকে যা আছে তার থেকে 5 বাড়বে। অর্থাৎ এ আর বি এর যে বয়স আজ এবং 5 বছর পরে, সেই গ্যাপটা সমান থাকবে। এখানে কত বলেছে? এ আর বি এর 5 বছর পরে বয়সের অনুপাত হবে 5:6। তাহলে যদি 5:6 বলে, এর বয়স আগে কত ছিল? 4, এখন কত হয়েছে? 5। তাহলে 4 থেকে বেড়ে 5 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে। আচ্ছা, বি এর বয়স কত ছিল? 5, 5 থেকে বেড়ে 6 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে। এই যে 1 ইউনিটের ভ্যালুই বলেছে কত বলো? 5 বছর। তাহলে 1 ইউনিট ইজিক্যালস টু, তাহলে 1 ইউনিট ইজিক্যালস টু কত বলো? 1 ইউনিট ইজিক্যালস টু হলো 5 ইয়ার। তাহলে 1 ইউনিট বলতে যদি 5 বছর বোঝায়, জিজ্ঞেস করেছে ফাইন্ড এজ প্রেজেন্ট এজ, তাহলে এর প্রেজেন্ট এজ তো 4 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 5 বছর হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? তার 4 গুণ, 4 × 5 করলে 20 বছর। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হবে কত বলো? 20 ইয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 ফর 2 ইয়ার্স। অর্থাৎ 10,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কত হবে বার করো। যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10% পার অ্যানাম এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলতে 1 বছর পরে যে সুদটা হবে সেটা আসলের সাথে যোগ হয়ে যাবে। এখানে তোমাকে অনেক অঙ্কে কম্পাউন্ডেড হাফ অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বা বাই অ্যানুয়ালি এরকম বলা থাকবে। তার মানে 6 মাস অন্তর অন্তর তখন সুদটা আসলের সাথে যোগ হয়ে যায়, যদি এটা এই অঙ্কে বলেনি। তাহলে আমরা কি করব? যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সাকসেসিভ ইন্টারেস্ট।
সাকসেসিভ ইন্টারেস্ট মানে সুদের আবার সুদ। যদিও এই অঙ্কে ডিজিটটা খুব সহজ আছে, অত কমপ্লিকেটেড ডিজিট নেই, এমনি নর্মালি বার করলেই হবে। তবে 10% এর সাকসেসিভ বার করা আমরা জানি। সাকসেসিভ কিভাবে বার করতে হয় তোমরা জানো, যে সাকসেসিভ এর একটা ফর্মুলা তোমরা শিখেছো। প্রথমে একটা নির্দিষ্ট পার্সেন্ট বাড়ে, তার রেসপেক্টে আবার বাড়ে, এরকম ফর্মুলা তোমরা শিখেছো। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা কি বলো? সাকসেসিভ এর ফর্মুলা তোমরা অঙ্ক করতে গিয়ে সাকসেসিভ শিখেছো। এবার আমাদের এখানে এক্স আর ওয়াই দু জায়গাতেই আমার কিন্তু ডেটা কিন্তু 10, তাহলে 10 এক্স এর জায়গায় লিখবো 10, ওয়াই এর জায়গায় লিখবো 10। আচ্ছা, তারপরে এক্স আর ওয়াই মানে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই কত? 100। এবার এটাকে ক্যালকুলেট করলে আনসার হবে কত বলো? 21%। তার মানে সাকসেসিভ ইন্টারেস্ট 21%, আর সাকসেসিভ ইন্টারেস্ট যেটা সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই, সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 10,000 টাকা 21% ইন্টারেস্ট পাওয়া হয়েছে। তাহলে 10,000 টাকা 21% কত? তাহলে 10,000 টাকা 21% যেটা হবে ওটাই আনসার। পার্সেন্টেজের জন্য ডবল জিরো উঠে যাবে, তাহলে 2100, অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে কি বলো? অপশন বি। চলো, কোশ্চেন নম্বর 12। Pipe A can fill a tank in 10 hours and pipe B can empty it in 15 hours. তাহলে এ পাইপটা কি করে? পাইপটা কিন্তু ফিল করে, বাট বি পাইপটা কি করে? এমটি করে। তাহলে দুটো পাইপ কিন্তু আলাদা। একটার কাজ হচ্ছে চৌবাচ্চাকে ভর্তি করা, আর একটার কাজ হচ্ছে চৌবাচ্চাকে খালি করা। ইফ both are open together, in how many hours will the tank be filled? অর্থাৎ যদি দুটো টাঙ্কে মানে একটা টাঙ্কের দুটো পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে? একসাথে খুললে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করা হয়। দেখো, এ পাইপটা 10 ঘন্টা, আচ্ছা এ পাইপের আগে প্লাস চিহ্ন দিচ্ছি, বিকজ এই প্লাসের সিগনিফিকেন্স কি বলো? প্লাসের সিগনিফিকেন্স হচ্ছে সে মানে ফিল করে ট্যাঙ্কটাকে। আচ্ছা, বি পাইপটা কি করে? মাইনাস চিহ্ন দিচ্ছি, ওই এমটি করে। কত না? 15 আওয়ার। তাহলে এখন তো আমরা এটা জানি না যে টাঙ্কের ভলিউমটা কত। তাহলে টাঙ্কের ভলিউম কত হবে? টাঙ্কের ভলিউমটা হবে 10 আর 15 যেটা লসাগু সেটা। 10 আর 15 এলসিএম হচ্ছে 30। তাহলে আমরা মনে করলাম যে টাঙ্কের ভলিউমটা হচ্ছে 30 লিটার। তাই যদি হয় 30 লিটার, তাহলে 10 ঘন্টায় যদি 30 লিটার ভর্তি করে, তাহলে এক এক ঘন্টায় 3 লিটার করে ফিল আপ করে। 15 ঘন্টায় যদি 30 লিটার বার করে মানে এমটি করে, তাহলে এক এক ঘন্টায় 2 লিটার করে কি বলে বাইরে বার। তার মানে আমরা বুঝতে পারছি যে পাইপটা যদি 2 ঘন্টা চলে, পাইপটা যদি একসাথেই চলে, পাইপটা যদি একসাথে চলে, তাহলে 1 ঘন্টায় এ পাইপটা 3 লিটার জল ভর্তি করবে, আর সেই সময়ে বি পাইপটা 2 লিটার জল খালি করবে। তার মানে এক এক ঘন্টাতে তার মানে এক এক ঘন্টাতে আমার কি হবে বলো? 1 লিটার জল ভর্তি হবে। এক এক ঘন্টাতে 1 লিটার জল ভর্তি হবে। তার মানে আমাকে 30 লিটার জল ভর্তি করতে হবে, তবেই চৌবাচ্চাটা ভর্তি হবে। তাহলে 30 লিটার ভর্তি করার জন্য কত সময় লাগবে? 30 ঘন্টা সময়। 30 লিটার ভর্তি করার জন্য আমার সময় লাগবে কত? 30 ঘন্টা। অর্থাৎ 12 নম্বর কোশ্চেনের আনসার হবে অপশন সি। চলো, কোশ্চেন নম্বর 13। The ratio of sugar, sorry, the price of sugar rises by 25%. অর্থাৎ চিনির দাম আগের থেকে 25% বেড়েছে। By what percentage should a household reduce consumption so that expenditure remains the same? বলছে
আগে যা চিনির দাম ছিল, এখন চিনির দাম 25% বেড়ে গেছে। কিন্তু একটা পরিবার চিনির পেছনে তার খরচ অপরিবর্তন রাখতে চায়, তাহলে নিশ্চয়ই তার ব্যবহার কমাতে হবে বা কনজাম্পশন কমাতে হবে। তাহলে কনজাম্পশন কত কমাতে হবে? আমরা এই টাইপের অঙ্কগুলো করব কিভাবে? আমরা জানি যে এক্সপেন্ডিচার ইজ ইকালস টু রেট ইনটু কনজাম্পশন। তাহলে রেট ইনটু কনজাম্পশন, কিন্তু এক্সপেন্ডিচার যখন কনস্ট্যান্ট থাকে, এক্সপেন্ডিচার যখনই কনস্ট্যান্ট থাকে, তখনই কিন্তু রেট আর কনজাম্পশনের মধ্যে রিলেশনটা হবে ইনভার্স। অর্থাৎ রেট যদি বাড়ে তাহলে কনজাম্পশন কি হবে বলো? কমবে। অর্থাৎ এটা ভাইস ভার্সা। আবার রেট যদি কমে কনজাম্পশন বাড়বে, কখন? না, যখন এক্সপেন্ডিচারটা রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ এক্সপেন্ডিচারের কোনো পরিবর্তন হবে না। এ অঙ্কেও বলেছে এক্সপেন্ডিচার রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে রেট আগে কত ছিল? বলছে প্রাইস 25% বেড়েছে। 25% কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু বার করি কি হবে? 25% এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/4। অর্থাৎ আগে যদি 4 টাকা ছিল রেট, এখন কত হয়েছে বলো? 5 টাকা। আমি কি বললাম? যদি এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকে তাহলে কনজাম্পশন আর রেটের মধ্যে সম্পর্ক হবে ইনভার্স। তাহলে কনজাম্পশন কত হবে? আগে যদি 5 টাকা থাকে তাহলে এখন হবে 4 টাকা। তাহলে 5 থেকে 4, অর্থাৎ 1 ইউনিট কমানো হয়েছে কনজাম্পশন। 1 ইউনিট কমানো হয়েছে বলে 1 ওপরে, যার থেকে কমানো হয়েছে সেটা নিচে, আর পার্সেন্টেজের জন্য কি হবে বলো? 100। অর্থাৎ তাহলে কত হবে? এটা ক্যালকুলেট করলে 20%। এটা যদি ক্যালকুলেট করা হয় আনসার হবে কত বলো? 20%। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার অপশন এ, 20%। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। A and B start a business with investment of rupees 20,000 and rupees 30,000। অর্থাৎ এ আর বি দুই বন্ধু একটা ব্যবসা শুরু করেছে যথাক্রমে 20,000 এবং 30,000 টাকা নিয়ে। If the total profit at the end of the year in 15,000, find A এর শেয়ার। তাহলে আমরা জানি প্রফিট কিভাবে পাবে? প্রফিটের রেশিও হলো কে কত টাকা দিয়েছে এবং কত সময়ের জন্য দিয়েছে সেটার গুণফলের উপর। তাহলে নির্ভর করছে প্রফিট রেশিওটা অলওয়েজ নির্ভর করছে তার ক্যাপিটালের উপর, এবং সেই ক্যাপিটালটা কত টাইম ইনভেস্টেড রয়েছে তার উপর। এখন কেউ যদি 10,000 টাকা দেয়, দিয়ে 1 বছর টাকাটা রাখে, আর কেউ যদি 20,000 টাকা দিয়ে 1 মাস টাকাটা রাখে, তাহলে তার টাকা বেশি হলেও যেহেতু সময় কম, সেই জন্য কি হবে? না, প্রফিট কম পাবে। অর্থাৎ প্রফিট রেশিও হচ্ছে ক্যাপিটাল এবং টাইমের গুণফল। তাহলে এখানে টাইমের বা সময়ের কথা কিছু মেনশন করেনি। যদি এই অংশীদারি কারবার বা পার্টনারশিপের অঙ্কে কখনো যদি টাইম মেনশন করা না থাকে, তাহলে বাই ডিফল্ট ধরে নেব দুজনেই কিন্তু ব্যবসাটা 1 বছরের জন্য করেছে, দুজনেই শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসায়ী ছিল। তার মানে এই অঙ্কের আনসার বার করার জন্য আমার ইয়ার বা টাইমের ব্যাপারটা আনতে হবে না। তাহলে ক্যাপিটাল রেশিও কত? এ আর বি এর ক্যাপিটাল কত ছিল? যথাক্রমে 20,000 এবং 30,000। তাহলে রেশিও করলে এটা আমরা মুখে মুখে করতে পারবো 2:3। অর্থাৎ 20,000 এর আমি সব জিরো গুলোকে যদি কাট করি, 30,000 এর জিরো গুলোকে কাট করে দিই, তাহলে আমার 2:3 হবে। তাহলে ক্যাপিটাল রেশিও কত বলো? 2:3। যদি ক্যাপিটাল রেশিও 2:3 হয়, তাহলে প্রফিট রেশিও 2:3 হবে। আমাদের জিজ্ঞেস করা হয়েছে এ এর প্রফিট কত। তাহলে এ এর প্রফিট বার করতে গেলে আমাকে টোটাল প্রফিট কত সেখান থেকে বার করতে হবে। টোটাল প্রফিট হচ্ছে 15,000 টাকা। তাহলে এ এর প্রফিট বার করতে গেলে আমাকে করতে হবে কি? না, এ কত প্রফিট ভাগ পায়? 2। 2 আর 3 টোটাল যদি 5 ইউনিট প্রফিট হয়, তাহলে এ কিন্তু 2 ইউনিট পাবে। তাহলে 5 ইউনিট, এটাকে যদি কাট করা যায় তাহলে 3,000।
3000 কে 2 দিয়ে গুণ করলে যেটা আনসার হবে সেটা হচ্ছে কত বলো? 6000। আচ্ছা, 6000 হবে এই কোশ্চেনে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে বি এর প্রফিট কত, তাহলে এই জায়গাটা 2 এর বদলে এখানে 3 হবে, 3 3 9,000। কিন্তু এখানেও সম্ভাব্য ভুল উত্তর দেওয়া আছে। কেন ভুল? কারণ এর লভ্যাংশের জায়গায় কেউ যদি ভুল করে বি এর বার করে তাহলে কিন্তু আনসার পাওয়া যাবে। অর্থাৎ এখানে তোমাকে দেখে নিতে হবে অঙ্কে যে কার লভ্যাংশটা বার করতে বলছে। চলো কোশ্চেন নাম্বার 50। A dealer marks goods 30% above the cost price and allowing a 10% discount. Find his gain percentage. একজন কি ডিলার কি করেছে, তার দাম, তার জিনিসের দাম 30% বাড়িয়ে লিখে রেখেছে। যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে সেটাকে আমরা বলি মার্কেট প্রাইস। তার মানে আমাদের এখানে কি না, কস্ট প্রাইস যা, মার্কেট প্রাইস তার থেকে বলছে যে 30% বেশি লিখে রেখেছে। তাহলে 100 টাকা যদি জিনিসটার দাম হয়, তাহলে সে ব্যক্তি প্রোডাক্টের গায়ে লিখে রেখেছে 30% বেশি মানে 130। এখন প্রোডাক্টটা যখন সেল করবে তখন সে কি করা হচ্ছে বলো, এই প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্টটা সবসময় কার উপর হয়? মার্কেট প্রাইসের উপর। তাহলে 130 থেকে সে 10% লেস দিচ্ছে। তাহলে 130-এর 10% লেস মানে 13 টাকা। তার মানে 13 টাকা সে ডিসকাউন্ট দিচ্ছে 130-এর উপর, 100-র উপর নয়। ডিসকাউন্ট কিন্তু মার্কেট প্রাইসের উপর হবে। তাহলে 130 থেকে যদি 13 টাকা ডিসকাউন্ট দেয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 117। এবার যখন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো প্রফিট কত, তাহলে প্রফিট কত? 100 টাকা ছিল তার কস্ট প্রাইস, সেলিং প্রাইস যদি 117 হয় তাহলে 100 রেসপেক্টে 17 টাকা বেশি মানে 17% প্রফিট। তাহলে এই অঙ্কের আনসার যদি আমাকে বার করতে হয় তাহলে কত হবে বলো? 17% প্রফিট, অর্থাৎ অপশন এ। কোশ্চেন নাম্বার 62। টু ট্রেন 140 মিটার and 160 মিটার long are running in opposite direction at কত 60 কিলোমিটার পার আওয়ার and 48 কিলোমিটার পার আওয়ার। How long will they take cross each other? তাহলে বলছে দুটো ট্রেন দুদিক থেকে আসছে। একটা ট্রেন মনে করো ইস্ট থেকে মানে ওয়েস্ট থেকে ইস্টে, আর একটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে, মানে একে অপরের উল্টো দিক থেকে ট্রেন আসছে। এই ট্রেনটার লেন্থ কত বলছে? 140 মিটার। আর এই ট্রেনটার লেন্থ কত? 160 মিটার কিন্তু। তাহলে একটা ট্রেনের লেন্থ 140 মিটার, একটা হচ্ছে 160 মিটার। অপোজিট ডিরেকশন বলা আছে। একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর একটা ট্রেনের গতিবেগ কত? আর একটা ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার আওয়ার। এই দুটো ট্রেন একে অপরের অপোজিট ডিরেকশন থেকে যদি যায় একে অপরকে কখন ক্রস করবে? তাহলে আমরা জানি যে ক্রসিং পয়েন্ট বা ক্রসিং টাইম বা মিটিং টাইম কি? ক্রসিং টাইম ইজ ইকালস টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স বা দূরত্ব বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড। তাহলে এখন রিলেটিভ স্পিড কি, যে ডিস্টেন্সটা কত আমরা কি করে বার করব? দেখো একটা ট্রেনের লেন্থ 140 160, তাহলে এই দুটো ট্রেন যদি পর পর দাঁড়িয়ে থাকে তাহলে একে অপরের মধ্যে ডিস্টেন্সটা হবে এই দুটো যোগ। এই দুটো যোগ করলে কত হবে বলো? 140 আর 160 যোগ করলে 300 মিটার হবে। তাহলে 300 যদি মিটার হয় এটাকে কিলোমিটারে বার করার জন্য 1000 দিয়ে ভাগ করলে 0.3 মিটার কিলোমিটার। তার মানে এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কত করলাম? 0.3 কিলোমিটার। যেহেতু এখানে আমি কিলোমিটার আছে। আর রিলেটিভ স্পিড কত? যদি একে অপরের অপোজিট দিক থেকে আসে তাহলে স্পিড দুটো যোগফল যেটা হবে সেটাই রিলেটিভ স্পিড। তাহলে স্পিড দুটো যোগফল কত হবে? 48 আর 60 এর যোগ করলে 160, সরি 108। এখন রিলেটিভ স্পিড 108। তার মানে ক্রসিং টাইম কত লাগবে? এত ঘন্টা। কিন্তু আমার তো ঘন্টায় না, উত্তর বার করতে হবে কিসে বলো? সেকেন্ডে। তার মানে 0.3 বাই 108
এই ঘন্টা এইটাকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে 3600 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে 3600 দিয়ে মাল্টিপল করতে গিয়ে আমরা প্রথমেই যেটা করব, এই জিরোটা উঠিয়ে দেওয়ার জন্য এখানে পয়েন্ট উঠে যাওয়ার জন্য জিরো উঠবে। আচ্ছা, এটাকে যদি কাটি তাহলে 3 × 36। আচ্ছা, ওপরে 360, নিচে 36, কাট করলে কত হবে বলো? 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পর একে অপরে ওভারল্যাপ করবে বা অতিক্রম করবে বা ক্রস করবে। কোশ্চেন নাম্বার 70। A can do a job in 6 days and B in 8 days. তাহলে একটা কাজ এ 6 দিনে কমপ্লিট করতে পারে, আর বি সেই কাজটা 8 দিনে কমপ্লিট। দে আন্ডারটেক টু ডু ইট ফর 2800 রুপিস। তারা দুজনে ওই কাজটা একসাথে কমপ্লিট করে দেবে এবং 2800 টাকা নেবে, এটাই তাদের মধ্যে চুক্তি হয়। হোয়াট ইজ বি শেয়ার? তাহলে ওই কাজটা 2800 টাকার মধ্যে বি কত টাকা পাবে তুমি বলো? আচ্ছা, তাহলে বি কত টাকা পাবে? যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। এখন এ যদি কাজটা 6 দিনে করতে পারে, তাহলে এ যদি কোনো একটা কাজ 6 দিনে করতে পারে আর বি যদি কোনো একটা কাজ 8 দিনে করতে পারে, কিন্তু সেই অনুসারে তো হবে না। হবে কি অনুসারে? এ কতটা কাজ করেছে আর বি কতটা কাজ করবে। তারা দুজন যদি একসাথে কাজ করে তাহলে কাজের পরিমাণ কত? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 8 আর 6 এর লসাগু 24 ইউনিট। তাহলে টোটাল কিন্তু কি বলো? 24 ইউনিট কাজ। এই 24 ইউনিট কাজ করলে 2800 টাকা দেবে। তাহলে 24 ইউনিট কাজ করলে 2800 টাকা দেবে। এ 24 ইউনিট কাজ 6 দিনে করে, তার মানে এক এক দিনে কত ইউনিট কাজ করেছে? 4 ইউনিট করে। আচ্ছা, বি যদি 8 দিনে 24 ইউনিট কাজ করে, এক এক দিনে 3 ইউনিট। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত? যেহেতু তারা দুজনেই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিওটা হবে, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও যা হবে সেই অনুপাতেই তারা টাকা পাবে। এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হবে 4:7। অর্থাৎ যদি 7 টাকা পায় তাহলে এ 4 টাকা পাবে, বি 3 টাকা পাবে। তাহলে 7 টাকা যদি পায় তাহলে এ কত পাবে? 4 টাকা পাবে। তাহলে কত টাকা পেয়েছে? 2800 টাকা। আনসার জানতে চেয়েছে বি কত টাকা পাবে। তাহলে টোটাল যদি 2800 টাকা পায় তাহলে আমরা লিখবো 2800, টোটাল 2800 টাকা পাচ্ছে 2800 ইন্টু বি কত ইউনিট পাবে? 3 ইউনিট। 3 আর 4 7 ইউনিটের মধ্যে। তাহলে এটাকে যদি কাট করি তাহলে কত হবে? 400। 400 × 3 মানে কত বলো? 1200। তার মানে 1200 টাকা হচ্ছে বি পাবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে এ কত টাকা পাবে, তাহলে এখানে এই 3 ইউনিটের জায়গায় এখানে 4 লিখতে হতো। 4 মানে 1600। কোশ্চেন নাম্বার 80। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার which when divided by 12, 16 এবং 24 leaves a remainder of 5 in each case? তাহলে তোমাকে বলেছে যে কি, যে তোমাকে এমন একটা নাম্বার বলো যাকে 12 দিয়ে ভাগ করলে, 16 দিয়ে ভাগ করলে এবং 24 দিয়ে ভাগ করলে সব সময় রিমাইন্ডার কত? 5। তার মানে এটা দুরকম ভাবে আমরা অঙ্কটা করতে পারবো। এক হচ্ছে সমাধান, আর এক হচ্ছে অপশনকে কাজে লাগিয়ে। আমরা অপশনকে কি করে কাজে লাগাবো? বলছে রিমাইন্ডার 5 থাকবে। রিমাইন্ডার 5 থাকবে কখন? 12, 16 এবং 24 দিয়ে ভাগ করলে। তাহলে যদি আমি এই অপশন গুলো থেকে 5 বিয়োগ করি তাহলে নিশ্চয়ই আর রিমাইন্ডার থাকার কথা নয়। তার মানে অপশন গুলো থেকে 5 বিয়োগ করলে যেটা 12, 16 এবং 24 দিয়ে বিভাজ্য সেটাই আনসার। তাহলে অপশন গুলো থেকে যদি আমি সব সময় 5 বিয়োগ করার পর দেখি কোনটা 12 দিয়ে বিভাজ্য, কোনটা 16 দিয়ে বিভাজ্য, 24 দিয়ে বিভাজ্য, তাহলে আনসার। আচ্ছা, 48 কি 12 দিয়ে বিভাজ্য? হ্যাঁ। 16 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। 24 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তাহলে অপশন এই হবে রাইট আনসার। এগুলো কিন্তু 12, 16, 24 দিয়ে বিভাজ্য নয়। এখন যদি অপশনটা এভাবে এলিমিনেট নাও করে
তোমরা যদি সলভ করতে চাও তাহলে কি হবে, দেখো আমরা প্রথমেই এই অঙ্কটা করার জন্য 12, 16 এবং 24-এর এলসিএম করব এবং তার সাথে আমরা 5 যোগ করব। যেহেতু রিমাইন্ডার 5 থাকে তাহলে 5 যোগ করে দিলে আমরা সেই নাম্বারটা পাবো। তাহলে আমাদের আনসার যে মনে করলাম যে একটা নাম্বার বার করতে বলছে, নাম্বারটা এন, এন নাম্বারটা কি করে বার করব, এলসিএম অফ কত বলো, 12, 16 এবং 24। শুধুমাত্র সেই নাম্বারটা নয়, তার যে কোনো মাল্টিপ্লায়ার এবং +5 করলে একই প্রপার্টি ফলো করবে। কে মানে সেটা যে এলসিএমটা হবে সেটা 1 গুণ হতে পারে, 1 গুণ করে যদি আমি 5 যোগ করি তাও হবে, সেটা যদি 2 গুণ করে 5 যোগ করি তাও হবে। এইভাবে আমরা আনসার করতে পারবো, কিন্তু এই অঙ্কে অতটা হ্যাপা নেই। এখানে ছোট ছোট ডিজিট, যে এলসিএম কত বলেছে, এই তিনটের এলসিএম 48, তাহলে নাম্বারটা 48 ইন্টু কে প্লাস 5, 48 ইন্টু কে প্লাস 5, কে এর জায়গায় প্রথমে 1 নিয়ে দেখবো, যদি 1 নিই তাহলে 48 ইন্টু 1 48 প্লাস 5, তাহলে 48 আর 5 53। এখানে 53 অপশন আছে, অনেক সময় যদি অপশনটা চেঞ্জ করে দেয় 48 ইন্টু 2 করতে হবে, 48 ইন্টু 2 করলে 96, 5 101। যদি 53 না থাকে, এখানে 101 থাকতো, তখন আমরা এভাবে করতাম, অর্থাৎ কে এর ভ্যালুটা তখন ইম্পর্টেন্ট হতো। এখানে যেহেতু কে এর ভ্যালু 1 ধরেই আনসার হয়ে যাচ্ছে, সেই জন্য ওটা ইম্পর্টেন্ট নয়। কোশ্চেন নম্বর 90, এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। বলছে স্থির জলে নৌকার গতিবেগ হলো 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্টিম স্পিড অর্থাৎ জলের গতিবেগ হচ্ছে কি বলো, 2 কিলোমিটার ঘন্টা। তাহলে বলো ডাউন স্ট্রিমের স্পিড কত। তা ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত হবে। ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের স্পিড আমরা জানি, ডাউন স্ট্রিম স্পিড ইজিক্যালস টু নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কত, সংক্ষেপে বোট স্পিড লিখছি, আর এখানে এসএস স্ট্রিম স্পিড লিখছি। বোট স্পিড কত, 10 কিলোমিটার পার আওয়ার, স্ট্রিম স্পিড হচ্ছে 2 অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আপ স্ট্রিম বলতো, এটা যদি আপ স্ট্রিম বলতো, আপ স্ট্রিম স্পিড কত হবে, তাহলে আপ স্ট্রিম স্পিড হবে বোট স্পিড মাইনাস স্ট্রিম স্পিড, অর্থাৎ বোট স্পিড এখানে কত 10 কিলোমিটার, স্ট্রিম স্পিড 2, অর্থাৎ এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। চলো কোশ্চেন নাম্বার 20, a man travels from city A to city B মানে at 40 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি এ নামক শহর থেকে বি নামক শহরে সে গিয়েছে কত, যাওয়ার সময় তার গতিবেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে এ থেকে বি এর দিকে গেছে, 40 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড রিটার্ন অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। যখন বি থেকে আবার এর দিকে গেছে তখন 60 কিলোমিটার পার আওয়ার রিটার্ন মানে গতিবেগে রিটার্ন করেছে। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। তাহলে অ্যাভারেজ স্পিড বলেছে, আমরা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা জানি, কি বলে অ্যাভারেজ স্পিড, অনেক সময় আমরা ভুল করে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাভারেজ না, স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ তা নয়। যদি মনে করো এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে গেছে আর ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ফিরে এসেছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত লিখতে হয়, এক্স ওয়াই হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স বলতে 40 কিলোমিটার গতিবেগ নিয়ে গেছে, তাহলে 2 ইন্টু 40,
60 কিলোমিটার গতিবেগ নিয়ে এসছে, তাহলে 60, আর নিচে আমরা লিখবো 40 আর 60 যোগ করে 100, তাহলে ডবল জিরো উপরে, ডবল জিরো নিচে কাট করলাম, তাহলে কত হবে 4 × 6 × 2, অর্থাৎ কত বলো এখানে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে তার অ্যাভারেজ কত হলো স্পিড 48 কিলোমিটার। তবে মনে রাখবে যে যতটা দূরত্ব গেছে ততটা দূরত্বই সে কিন্তু এসেছে, অর্থাৎ অ্যাপ্লাই হবে এই ফর্মুলাটা যখন ডিস্টেন্সটা সেম। ডিস্টেন্স যদি সেম না থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাতে কাজ করতে যাবে না। চল, কোশ্চেন নম্বর 21। In an exam, 35% student fail in English, 40% fail in math। তাহলে এটা কিন্তু ফেল ডেটা। 35% স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে ইংলিশে, 45% fail in math. If 20% fail in both subject, what percentage passed in both? তাহলে both সাবজেক্টে কতজন পাস করেছে? তাহলে both সাবজেক্টে পাস কতজন করেছে এটা আমরা কিভাবে করতে পারি, একটা ফর্মুলা আমরা ব্যবহার করে করতে পারি। both সাবজেক্টে পাস, both সাবজেক্টে পাস is equals to 100 minus x plus y minus z, এই টোটালটা কি বলো পার্সেন্টেজ, x প্লাস ওয়াই মাইনাস জেড পার্সেন্টেজ। এখানে মনে রাখতে হবে যে x হচ্ছে সিঙ্গেল সাবজেক্টের ফেল ডেটা, পাস ডেটা নয় কিন্তু ফেল ডেটা, y হচ্ছে সিঙ্গেল সাবজেক্টের ফেল ডেটা, আর জেড হচ্ছে বোথ সাবজেক্টের ফেল করা ডেটা। তাহলে এখানে আমরা কি করব, 100 মাইনাস এক্স বলতে যে কোনো একটা সাবজেক্টের ফেল, আমরা এখানে ইংলিশে ধরছি 35, ওয়াই হচ্ছে কি ম্যাথে 45, আর জেড হচ্ছে কি বলো বোথ মানে 20। তাহলে যদি এটা ক্যালকুলেট করা হয় তাহলে 35 আর 45 যোগ করলে কত হবে 80, 80 থেকে 20 বাদ গেলে 60, তার মানে এখানে এইটার ক্যালকুলেট করলে কত হবে 60। যদি এটা 60 হয় তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে কত হবে 40, তার মানে এই কোশ্চেনের আনসার হবে 40%, অর্থাৎ অপশন এ। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 22। If A is to B is equals to 2 is to 3, B is to C is equals to 4 is to 5, find A B C। অর্থাৎ কি বলা হয়েছে বলো, দুটো রেশিও দেওয়া আছে আলাদা আলাদা, সেই রেশিওটাকে মার্জ করতে হবে, অর্থাৎ রেশিও মার্জিং। রেশিও মার্জিং করতে গেলে কি করতে হয়, যেটা তুমি কমন পাবে অর্থাৎ এ আর বি আর বি আর সি, তাহলে নিশ্চয়ই এটা দেখে আমরা বুঝতে পারছি যে পিটা কমন, তাহলে পি এর ভ্যালুটা দু জায়গায় সমান করতে হবে। এখানে পি এর করসপন্ডিং ভ্যালু কত 3, আর এখানে পি এর করসপন্ডিং ভ্যালু কত বলো 5। তাহলে 3 আর 5 কে সমান করা তো যায় না এমনি এমনি, কিছু মাল্টিপ্লিকেশন, কিছু মাল্টিপ্লাই অথবা কিছু ডিভাইড করতে হবে। তাহলে দেখে আমরা কি করব, a is to b is equals to কত বলো 2 is to 3, a is to b is equals to কত বলো 2 is to 3, আচ্ছা b is to c is equals to কত, b is to c is equals to হচ্ছে 4 is to 5, 4 is to 5। আচ্ছা এখানে b এর করসপন্ডিং ডেটা 5 নয় 4, b এর করসপন্ডিং ডেটা 4, তাহলে 4 is to 5। তাহলে দেখো এই 3 টাকে আমাকে কি করে 4 বানাতে হবে, 4 টাকে 3 বানাতে হবে, সেটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। কিন্তু যদি আমরা জেনারেলি এইখানে 4 নেই, এখানে 4 আছে এখানে 4 নেই, তাহলে এই রেশিওটাকে আমরা 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে কত হবে বলো 8 is to 12। আর এই রেশিওতে দেখো 4 আছে 3 নেই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে কত হবে বলো 12 is to 15। তাহলে আমরা যদি দেখি যে দু জায়গাতেই দেখো পি এর ভ্যালু সমান, তাহলে a is to b is to c, a is to b is to c করলে 8 is to 12 is to 15। তাহলে যেটা আনসার হচ্ছে অপশন এ।
চলো পরবর্তী কোশ্চেন নম্বর 23। In what ratio must tea at rupees 62 per kg be mixed with tea at rupees 72 per kg so that the mixture is worth rupees 64 per kg? অর্থাৎ এখানে তিন ধরনের কথা বলা হয়েছে। একটা বলেছে এক ধরনের চা যেটা ৬২ টাকা পার কেজি, আর এক ধরনের চা যেটা ৭২ টাকা পার কেজি। এই দুটোকে মেশানোর পর ৬৪ টাকা পার কেজি চা বানাতে হবে। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো যেটা করব সেটা অ্যালিগেশন। এ টাইপ ডেটা, বি টাইপ ডেটা, আর এটা এ প্লাস বি অর্থাৎ অ্যাজ এ হোল ডেটা। এ টাইপ ডেটা, বি টাইপ ডেটা, আর হচ্ছে অ্যাজ এ হোল ডেটা। তাহলে 62 রুপিস 62 পার কেজি, তাহলে এ টাইপ ডেটা। রুপিস 72 পার কেজি, এটা বি টাইপ ডেটা। আর এ প্লাস বি টাইপ ডেটা কত না 64 পার কেজি, তাহলে এখানে 64। এবার কি করব, আমরা অ্যালিগেশনের নিয়ম অনুসারে এই যে দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা এখানে লিখব। আর এই যে দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটা কোথায় লিখবো বলো, এখানে লিখব। তাহলে 8:2, এটাকে যদি সিম্পলিফাই করা যায় এটা 4 হবে আর এটা 1 হবে। অর্থাৎ কত বলো, 4:1। 4:1 is the right answer. Question number 24. At what rate percent per annum will rupees 4,000 amount to rupees 5200, মানে 5,200 in 3 years at simple interest? এখানে আমাকে যেটা জিজ্ঞেস করেছে একদম সিম্পল ভাবে যে সিম্পল ইন্টারেস্ট কত। আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কত, পি আর টি ডিভাইডেড বাই 100। পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আচ্ছা, রেট সিম্পল ইন্টারেস্টটা বলেনি, আমাদের জিজ্ঞেস করেছে রেটটা। ওকে ঠিক আছে, আমাদের রেটটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো 4,000 থেকে যদি বেড়ে 5,200 হয়, তাহলে এই যে এক্সট্রা টাকাটা বাড়লো 4,000 থেকে 5,200 বিয়োগ করলে কত, 1,200। এই 1,200 কিন্তু সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের জায়গায় আমরা লিখলাম 1,200। প্রিন্সিপাল কত, 4,000, তাহলে প্রিন্সিপালের জায়গায় আমরা 4,000 লিখলাম। আমাদের আনসারে রেট বার করতে হবে, রেটটাকে ভ্যারিয়েবল লিখে দিলাম। টাইমের জায়গায় 3 বছর লিখলাম আর ডিভাইডেড বাই 100। যদি এটাকে কাট করা যায় তাহলে 00 কাট। আচ্ছা, এবার কি হবে, এখানে যদি দেখা যায় 3 4 12, 120 আর ইজিক্যালস টু কত বলো, 1,200। দেখেই বুঝতে পারছো এটাকে যদি কাট করা হয় তাহলে ডান দিকে এটা 10 হবে। তাহলে আর এর ভ্যালু আমরা কত পেলাম বলো, 10। তাহলে আর ইজিক্যালস টু 10%। চলো পরের কোশ্চেন নম্বর 25। The average of 5 consecutive odd number is 25. What is the largest number? তাহলে এটা হচ্ছে কি বলো, কনজিকিউটিভ নাম্বারের একটা সিরিজ। এই যে কনজিকিউটিভ নাম্বারের যে সিরিজ, 5টা কনজিকিউটিভ নাম্বার, তাহলে 5টা কনজিকিউটিভ নাম্বারের যে সিরিজ, তার অ্যাভারেজ কোনটা হয় জানো? যেটা মিডিল নাম্বার হয় সেটাই অ্যাভারেজ হয়। তাহলে অ্যাভারেজ কোনটা, মিডিল নাম্বার যেটা। তাহলে আমাদের এই অঙ্কে বলেছে কি না, অ্যাভারেজ 25। যদি অ্যাভারেজ যদি 25 হয় তাহলে আমরা শিওর যে মিডিল নাম্বারটা 25। তারপরে বলেছে কনজিকিউটিভ অড নাম্বার, মানে 25-এর পরবর্তী অড নাম্বার কত, 2 যোগ করলে 27। তার পরবর্তী অড নাম্বার কত, 2 যোগ করলে 29। এর পূর্ববর্তী অড বা বিজোড় সংখ্যা 23, এর পূর্ববর্তী বিজোড় সংখ্যা 21। তাহলে আমরা কি পেলাম এখন, যে এই 5টা কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজটা পেয়ে গেলাম। আমাদের বার করতে হবে এখানকার মধ্যে সব থেকে লার্জেস্ট কোনটা। তাহলে লার্জেস্ট কত, 29। তাহলে এই অঙ্কের রাইট আনসার হবে 29। অনেক সময় জিজ্ঞেস করে স্মলেস্ট, তাহলে স্মলেস্ট কত হবে বলো, 21।
এটা হচ্ছে স্মলেস্ট, আর এটা হবে কি বলো লার্জেস্ট। তাহলে আজকে এই অবধি থাকছে। 25টা কোশ্চেন আমরা সলভ করলাম। WBPSC-র মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে আমরা যে সেট শুরু করছি 25টা করে, তার আজকে প্রথম সেট। এরপর প্রত্যেক দিন একটা করে সেট আমরা প্রোভাইড করতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।